শুধু দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতি শনিবারের আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকারী। পরবর্তী 90 মিনিট আমি আবু রেজা আপনাদের সাথে থাকব। এই অনুষ্ঠানে আমরা ব্রিটেনের বিভিন্ন আইন, বিশেষ করে ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ফ্যামিলি ল নিয়ে কথা বলে থাকি। এই অনুষ্ঠানে আপনারাও যোগ দিতে পারেন। টেলিভিশনের পর্দায় যে নাম্বার দেখছেন, এই নাম্বারে ফোন করে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন এবং আমাকে আইন বিষয়ে যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। যতটুকু সম্ভব আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। তবে মনে রাখবেন, এই অনুষ্ঠানে আমরা যদি কোনো পরামর্শ দেই তবে সেটাকে আপনারা একটা প্রাথমিক ধারণা বা একটা গাইডলাইন হিসেবে নেবেন। এর উপরে ভিত্তি করে দয়া করে কোনো সিদ্ধান্ত নেবেন না। এর কারণ হচ্ছে আমরা আপনাদের কোনো কাগজপত্র দেখতে পাচ্ছি না বা ফেস টু ফেস কথা বলে বিভিন্ন প্রশ্ন করে আপনাদের কেস নিয়ে সম্যক জ্ঞান অর্জন করারও কিন্তু সুযোগ আমাদের নেই। সেই জন্য আমরা যে পরামর্শ দেব এটা একটা গাইডলাইন হিসেবে আপনারা গ্রহণ করবেন। অভিজ্ঞ কোনো আইনজীবীর এই পরামর্শের কোনো বিকল্প কিন্তু নাই। আশা করি আপনারা যেখানেই ছিলেন ভালোই ছিলেন। 2 সপ্তাহ পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বাংলাদেশ থেকে আমরা আবারও দুঃসংবাদ এসেছে। বাংলাদেশে আমরা যেটা মনে করছিলাম যে অগস্ট বিপ্লবের পরে আস্তে আস্তে দেশে স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, রাজনৈতিক অস্থিরতা দূরে যাবে এবং বিভিন্ন যে রিফর্মের কথা বলা হয়েছিল সেগুলো হয়ে আস্তে আস্তে একটা নির্বাচনের দিকে দেশ ধাবিত হবে এবং তারপরে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে যারা গণতন্ত্র এবং মানব অধিকারকে সম্মান দেবেন এবং আমাদের দেশের যে অর্থনৈতিক যে অপরাধ, যে ক্রাইম আমরা বলি, যে ইকোনমিক ক্রাইম, সেগুলো মোটামুটি অনেক সিগনিফিকেন্টলি কমে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেশে আবার একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রফেসর ইউনূসের পদত্যাগ বা যে কোনো কারণেই উনি খুব প্রেশারাইজ হয়েছেন বলে মনে করছেন। উনি মনে করছেন ওনাকে ঠিকমতো কাজ করতে দেওয়া হচ্ছে না, নানা দিক দিয়ে নানা বাধা তারপরে আসছে, চাপ দেওয়া হচ্ছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। এই মিছিল, ওই মিটিং, যমুনার অভিমুখে বড় বড় মিছিল নিয়ে লোকে ধাবিত হচ্ছে। এর কারণে উনি মনে করছেন উনি ঠিকভাবে কাজ করতে পারছেন না। উনি মনে করেন উনি যে কারণে এই দায়িত্ব নিয়েছিলেন সেই দায়িত্বও যদি উনি পালনে অপারগ হন তবে ওনার আর পদ আঁকড়ে ধরে থাকার কী লাভ। এটা নিয়ে বাংলাদেশে এখন চরম একটা অনিশ্চয়তা চলছে। অনেকেই মনে করেন, আমি নিজে সেখানে বিশ্বাস করি, যে এই মুহূর্তে ডক্টর ইউনূসের কোনো বিকল্প নাই। ডক্টর ইউনূসী যে গুরু দায়িত্ব তিনি ঘাড়ে নিয়েছেন সেই দায়িত্ব নিয়েই তাকে এগিয়ে চলতে হবে। ঠিক সময়ে একটা নির্বাচন উপহার দেবেন। আমাদের বিশ্বাস উনি যে ধরনের নির্বাচন উপহার দিতে পারবেন, এর আগে যে নির্বাচন আমরা দেখেছি গত কয়েকটা, সেখান থেকে সম্পূর্ণ ভিন্ন হবে। তো ওনাকে সুযোগ দেওয়া উচিত। আমরা ঐক্যবদ্ধভাবে আমরা চাই দেশ সবার আগে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে জাতীয় স্বার্থ, দেশকে ঊর্ধ্বে চিন্তা করি। এবং আমরা তো জানি আজও কালও দেশে একটা নির্বাচন হবেই। সেই নির্বাচন যেন সুস্থভাবে হতে পারে এই জন্যে আমরা সবাই একতাবদ্ধ হই। তো দেখি আমরা মূল অনুষ্ঠানে ফিরে আসি। একজন কলার বোধে যুক্ত হতে চেষ্টা করছেন, দেখি কে আছেন। হ্যালো কলার। ওয়ালাইকুম সালাম। কলার বলেন, কি চাচ্ছেন? আমি জানতাম চাইছিলাম, আমি একটা প্রপার্টির শেয়ার কিনিয়া দিতাম বারমুনি বাংলাদেশের একজন ব্যক্তিকে। আপনি একটা প্রপার্টির অংশ কিনবেন, কিনে কি করবেন? আমি কিনতাম চাই অন্য কোনো ব্যক্তির নামে প্রেজেন্ট। আপনি একজন অন্যের নামে সম্পত্তি কিনবেন, তারপরে ওটা কিনিয়ে ওনাকে প্রেজেন্ট দিতে চাই। আমি উনাকে কি দিতে চান? গিফট। হ্যাঁ, উনাকে আপনি যদি গিফট দেন, হ্যাঁ বলেন। সেটা পারবো কিনা? হ্যাঁ, যেটা হয় এখানে আপনার গিফটের ট্যাক্সের ব্যাপার আছে। এখন প্রপার্টি যদি আপনি কেনেন আর তার নাম যদি আপনি বসান, তার আইনে যেটা হয়, এটা আপনার ট্রাস্ট ল দিয়ে এটা নির্ধারিত হয়।
উনি যদিও ওনার নাম থাকে প্রপার্টিতে, উনি হবেন লিগ্যাল ওনার, কিন্তু পয়সা যেহেতু আপনার কাছ থেকে আসে, তো সেহেতু আপনি হয়ে যাচ্ছেন বেনিফিশিয়াল ওনার। তো বেনিফিশিয়াল থাকছেন আপনি, সেক্ষেত্রে আপনি ক্লিয়ারলি এখানে কিছু ল্যান্ডলর্ড কিছু রিকোয়ারমেন্ট আছে প্রপার্টি ট্রান্সফারের ব্যাপারে, তো সেগুলি আপনাকে ফিল আপ করতে হবে এবং গিফটটা আউটরাইট গিফট হতে হবে। মনে রাখতে হবে গিফটে কিন্তু ট্যাক্স আছে, একটা সিগনিফিক্যান্ট ট্যাক্স কিন্তু আপনাকে দিতে হবে যদি আপনি কাউকে কোনো কিছু গিফট হিসাবে দেন। এটা একমাত্র স্বামী স্ত্রী বা পিতা সন্তান এদের ভিতরে হলে এটা একটা অন্য ধরনের একটা গিফট হিসেবে ধরা হয়, কিন্তু এটাকে আমরা বলি যে প্রিজাম্পশন অফ অ্যাডভান্সমেন্ট। যদি আপনি এর বাইরে কাউকে দেন সেক্ষেত্রে আপনাকে হয়তো গিফট ট্যাক্স দেওয়া লাগে, এবং গিফট ট্যাক্সের ব্যাপারে যখন আপনি অবশ্যই একটা ট্যাক্স লয়ারের সাথে কথা বললেন কত পার্সেন্ট, এটা আপ টু 40% আপনাকে ট্যাক্স দেওয়া লাগতে পারে। জি, দেখি এখন আর কে আছেন। হ্যালো কলার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার একটা প্রশ্ন, জি, যে B2 কবে থেকে কার্যকর হবে? আমার তো মার্চে অ্যাপ্লিকেশন সাবমিট করবো সিটিজেনশিপের জন্য, সেই সময় কি B2 লাগবে না যে B1 চলবে? এই মুহূর্তে তারা বলেনি যে কবে থেকে এই চেঞ্জগুলি আসবে, তারা কিছু পলিসি ডকুমেন্ট তারা দিয়েছে, এবং আপনি জানেন যে এই পলিসি যদি কার্যকর হয়, কার্যকর হলে অটোমেটিক্যালি মানুষ আর কি সিটিজেনশিপ তারা পাবে না, এটা একটা আর্ন সিটিজেনশিপ, তার অনেক কিছু দেখবে, তার কন্ট্রিবিউশন ইন্টিগ্রেশন বহুত কিছু দেখবে। তো এটা এখনও লতে রূপান্তরিত হয়নি। এটার পরে তারা বোধহয় কনসালটেশন চাইবে। এটা আপনি জানেন যে এখানে 2-3টে জিনিস হবে, একটা হচ্ছে যে 5 বছরের সেটেলমেন্টকে তারা 10 ইয়ার সেটেলমেন্টে নিয়ে যাবে, এটা আর্ন সেটেলমেন্ট হবে। আজকে আমরা অনুষ্ঠানের শেষের দিকে হয়তো এটা নিয়ে আলোচনা করব। তো এটা এখনও আইন হিসেবে কার্যকরী হয়নি। হোয়াইট পেপারের ডিক্লারেশন অনুযায়ী এটা তাদের পরিকল্পনা, এই পরিকল্পনা তারা এই মুহূর্তে কার্যকর করেনি, এটা তাদের প্ল্যান, এই প্ল্যানে তারা এগোবে। এটা পরে তারা কনসালটেশন অর্থাৎ জনমত তারা নেবে। ওকে, ফলে আপনার যদি আগামী মাসে অ্যাপ্লিকেশন হয় তো আপনি এখনও নিরাপদ আছেন। না, আমি অলরেডি আইএলআর পেয়ে গেছি, মানে সিটিজেনশিপ অ্যাপ্লাই করব। ওইটাই আমি আপনাকে বলছি ভাইয়া, তারা যে রুটটা দেবে অটোমেটিক সিটিজেনশিপ হবে না, অটোমেটিক আইএলআর হবে না, এটাকে তারা বলবে আর্ন, আপনাকে অর্জন করতে হবে। তো সেখানে ইকোনমিক কন্ট্রিবিউশন থেকে শুরু করে ইন্টিগ্রেশন বিভিন্ন ধরনের রুল তারা দেবে, কিন্তু এটা তারা কবে থেকে কার্যকরী করবে তারা বলতে পারছে না। এটা একটা পলিসি ডকুমেন্ট, একটা পলিসি দিয়েছে, তো পলিসির উপরে তারা এখন জনমত কনসালটেশন তারা আহ্বান করবে। সে কনসালটেশন হওয়ার পরে তারপরে একটা পর্যায়ে তারা এটাকে আইনে রূপান্তরিত করবে। হ্যালো, কে আছেন কলার? ওয়ালাইকুম আসসালাম, কলার বলেন। শুনছি। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলেন আপনি। আমার ছোট ভাইয়ের জন্য আর কি আমি অ্যাপ্লাই করব ভিজিট ভিসায়। জি। আর আমার এক্ষেত্রে দেখা গেছে যে আমি ওকে স্পন্সর করব। জি। তো স্পন্সর করার ক্ষেত্রে দেখা গেছে যে আমার যেগুলো কাগজপত্র, এমপ্লয়মেন্ট কাগজপত্র, পে স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট, আমার হাউসিং, এগুলো আমি দেখাবো আর কি। আর ওর বাংলাদেশে যে জব করে এগুলো দেখাবে। কি আছে তার? Proof of relationship. How can I prove the relationship that he's my younger brother? Sorry. উনি বাংলাদেশে কি দেখাবে? This is the first question. Second question is, can I apply for my brother from the UK? And Sorry, brother. To the UK website. Brother, you are going too fast. You are going too fast. Let's go one by one. You said that you would like to sponsor your brother. My question is that, my question is that, what does your brother do in Bangladesh? What is his occupation? Well, he's a teacher. He's a teacher in a school, and also like he does small businesses, SME business. Sorry. He is a chief chef or chief? Sorry, I didn't understand. He is related with his school. What does he do in the school? He's a school teacher. He is what? A chef? He's a school teacher. He's a school teacher. Good, very good. Yeah, I think, brother, I'm sure you will be able to show that you have got sufficient income. I don't think that will be a problem. I don't think they will question the
relationship that much. The most important thing will be is to show that your brother will go back at the end of the visit. Unfortunately, people who come from Bangladesh, a significant number of those people do not go back. So two things I would like you to address. These are the most important things. Of course, your income, your relationship, this may all come. But the two issues on which the application could be diffused is one, your brother's personal circumstances in Bangladesh. That means what does he do, why he needs to come to the UK, and whether or not he has sufficient incentive, sufficient reason to go back. Now, we said he has got a full-time job as a school teacher, so that could be one good ground that he has got a decent job, so he may be going back. But then again, if he has got a full-time job and if he wants to come here for 6 months, then they will be suspicious that why would somebody... Sorry to interrupt here. He's not coming for 6 months, he'll be coming for 4 weeks. Yeah, that's what I'm saying. And will leave. Yeah, that is what I'm saying. Book annual leave from the school, which is granted, and I can get a letter from his school, a school head teacher, advising that he work for the school. His position is permanent. Yeah, I understand, but let me complete my advice. Then you can ask me. So you need to show that he has got ties in Bangladesh. So he is with his school, so that is a good proof. Then he needs to mention about what family he has got, and then you need to explain in a cover letter why he would go back. And then, you need to, if he has got experience of visiting other countries and where he did not stay beyond his stipulated time, that would be a good reason. So you need to show two things. He has got ties in Bangladesh, his personal circumstances, and then he will go back. Because many people would give lot of information. They have got houses, they have got properties, they have got businesses, they have got family. They will definitely go back after 2 weeks, but they don't go back. So Bangladesh is unfortunately is one of the high-risk country so far this visit visa is concerned. Not only visit visa, today we'll also talk about student visa, work permit visa, and how these visas have been abused. So that is the reason why they have become very difficult. So that's why I said you will be able to show that you have got the money. I don't think that will be a concern for them. The concern will be, as I said, two things: your brother's personal circumstances, and secondly, whether or not he has got sufficient incentive, sufficient reason to go back. Because they know that people from Bangladesh, they leave behind their wife and children, and they stay here for 20, 30 years. They don't go back. So we have a history of living abroad for years and years and years. And still our family life is not disrupted because we keep on sending money. Our family still stay behind and they still love us. We have a family relationship, although we don't see our family for 20 odd years. Yeah, thank you. Okay. And second question is, would I be able to apply from here on behalf of my brother, or? Sorry? Would I be able to apply for my brother? Yeah, what will happen that he will have to make the application, but you can make the application on his behalf. But what you need to do, you will have to submit a sponsor letter. What you can do, you can write a letter explaining everything. There is no need for you to make a statutory declaration. It's not mandatory. You can write a letter addressing the integrity officer, explaining why your brother should be given visa, and also your brother can also write a letter explaining why he needs to come to the UK. What would he do here? Because the purpose of his visit will be important, that why he needs to come to the UK and what would he do here. Right. Okay, so I would suggest that one letter from your brother, one letter for yourself, enclosing all the documents, and I think it will be helpful if you could give your brother's immigration history, what countries he has visited, whether or not he had ever breached the immigration rules of any other countries, or whether or not he has got a very clean history. Plus, he will enclose the letter from the school where he is teaching and why the school believes that he will come back and why they will keep his job intact. Okay? Excellent. Thank you. No problem. You're welcome. Okay. Love this. Right. Hello caller, কে আছেন এখন?
হ্যালো কলার, হ্যালো, জি কলার। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছি যে এই মুহূর্তে ফার্স্ট ভিসা যদি কাউকে দিতে আসতে হয় তাকে ইংলিশ কোন লেভেলে পাস করতে হবে? এই মুহূর্তে যদি আপনার আপনি এই মুহূর্তে যদি আপনি কাউকে এই মুহূর্তে স্পাউস আনতে গেলে তাকে এখনো A1 ইংলিশ টেস্ট দিতে হবে। এবারে নর্মালি এটা ওই আপনার সার্টিফিকেটই বলে দেবে কতদিন ভ্যালিড থাকে। নর্মালি এটা 2 বছরের পর্যন্ত টাইম থাকে, এরকম বেশি হতে পারে, বাট সার্টিফিকেটই কিন্তু এটা বলে দেবে। বাট নর্মালি এটা 2 years। হ্যালো কলার, দর্শকবৃন্দ, আমরা কয়েকজন কলারের সাথে কথা বললাম, তাদের বিভিন্ন ইমিগ্রেশনের ইস্যু নিয়ে কথা বলেছি। আমরা যখন কাউকে কোনো ব্যাপারে অ্যাডভাইস করি আমরা আশা করি যে এই অ্যাডভাইস থেকে অন্যরাও যাতে বেনিফিটেড হন। অনেকেরই একই ধরনের সমস্যা থাকতে পারে, তো একজনকে অ্যাডভাইস করে আমরা চাই যে এখান থেকে আরও 10 জন মোটামুটি জিনিসটা নিয়ে ধারণা করতে পারে, তখন তাদেরকে আবার কষ্ট করে ফোন করার দরকার নাই। আমরা কিছু আপডেট নিয়ে কথা বলবো, তার আগে একটা কল নিয়ে নিচ্ছি। হ্যালো কলার, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে ই ভিসা যে আছে এখন তো ই ভিসা তারা যে অনলাইনে যে আপডেট করা এখন যদি এটা বাংলাদেশে যে আপডেট যায় তারপরে এটা দেখাইবো কিনা, এটা প্রিন্ট আউট করিয়া লইয়া গেলে এটা অ্যাক্সেস করব না? যে আপনি যে যে নাম্বারটা পাবেন সেই নাম্বারটাই ওদেরকে দেখাবেন। আপনাকে ই ভিসা করার পরে আপনার নাম্বার পান, ওই নাম্বারটাই হচ্ছে আপনার সব। আপনি ওই নাম্বারটা প্রিন্ট আউট করে বা আপনার মোবাইলে থাকলে ওই নাম্বারটাই আপনি দেখাবেন, ওই নাম্বারটাই হচ্ছে আপনার ভিসা। জি জি, হ্যাঁ, ওটা দেখলেই ওরা বুঝতে পারবে। ওকে, থ্যাংক ইউ। আসসালাম। দর্শকবৃন্দ, আমরা আলোচনাতে চলে যাচ্ছি। গত সপ্তাহ 2-1 ধরে যে ইমিগ্রেশনে যে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়েছে সেটা নিয়ে কথা বলতে পারি। আমরা জানি যে ইমিগ্রেশনের ব্যাপারে বর্তমান সরকার একটা শ্বেতপত্র প্রকাশ করেছেন এবং সেখানে বিভিন্ন ধরনের পরিবর্তনের কথা বলেছেন। এটা নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এটা নিয়ে অনেক কথাবার্তা চলছে, সমালোচনা চলছে, নিন্দা চলছে, অনেকে এই ব্যাপারে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। তা আমরা যে ধরনের পরিবর্তনের ব্যাপারে সরকার কথা বলছেন সেগুলোর কিছু একটা সারাংশ দিতে চেষ্টা করব। প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে স্কিল ওয়ার্কিং ভিসার ক্ষেত্রে থ্রেশহোল্ডটা বেড়ে গেছে। আগে আমরা দেখতাম যে স্কিল ওয়ার্কার হিসেবে দেশে আসবেন তাদের শিক্ষাগত যোগ্যতা মোটামুটি এ লেভেল পর্যায়ে হলে হচ্ছিল, সেটাকে এখন বাড়িয়ে গ্র্যাজুয়েট লেভেল করা হয়েছে। তো শিক্ষাগত যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েট, ফলে আর কোনোভাবে ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েট পাস এরকম দেখিয়ে কেউ স্কিল ওয়ার্কার হিসাবে আসতে পারছেন না। তাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম আমরা দেখতে পাচ্ছি গ্র্যাজুয়েট লেভেল তারা করে দিচ্ছেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তারা কেয়ার ওয়ার্কারদের বাইরে থেকে রিক্রুটের ব্যবস্থা বন্ধ করে দিয়েছেন এবং 2028 সাল পর্যন্ত তারা সুযোগ দিচ্ছে যে কেয়ার ওয়ার্কিং ভিসা নিয়ে যারা ইতিমধ্যে এদেশে চলে এসেছেন এবং কোনো কারণে যারা হয়তো জবটা শুরু করতে পারেননি বা জবটা করলেও যে কোনো কারণে জবটা বন্ধ হয়ে গেছে, তাদের এমপ্লয়ারের লাইসেন্স চলে গেছে, এরকম একটা বিশাল সংখ্যক লোক এদেশে আছেন। একটা স্ট্যাটিস্টিক বলেছে যে 39,000-এর মতো এরকম হয়তো কেয়ার ওয়ার্কার দেশে আছেন। তো নতুন করে তারা বলছে বাইরে থেকে আর কেয়ার ওয়ার্কার রিক্রুট করার দরকার নাই, কারণ দেশের ভিতরেই একটা বিরাট পুল অফ ওয়ার্কার আছে, 39,000-এর বেশি ওয়ার্কার এখানে আছে কেয়ার ওয়ার্কার, সেখান থেকে রিক্রুট করার কথা বলা হচ্ছে। তো এটার বাইরে গিয়ে এই মুহূর্তে রিক্রুট করার সুযোগ নাই এবং হয়তোবা 2028-এর পরে বা তার আগেই হয়তোবা এই রিক্রুটমেন্টটা পুরোপুরি হয়তোবা বন্ধ হয়ে যাবে।
আমরা এর আগে সপ্তাহে 2-3 আগে আমরা বলেছিলাম যে এখন পর্যন্ত 39,000 যে বিশাল পুল সেখান থেকে মাত্র 6% মতো কিন্তু রিক্রুট হয়েছে, এর চেয়ে বেশি কিন্তু হয়নি। এবং সরকার যেটা তাদের যে পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে তারা আস্তে আস্তে ইমিগ্রেশন, নেট ইমিগ্রেশনকে তারা কমাতে চাচ্ছে। আমরা জানি যে প্যান্ডেমিকের সময়, কোভিড প্যান্ডেমিকের সময় ব্যাপক সমালোচনা হয়েছিল যে এদেশে ইনাফ কেয়ার ওয়ার্কার বা হসপিটাল ওয়ার্কার নাই। এর কারণেই আমরা এরপরে আমরা দেখতে পেলাম যে এটার কারণেই কেয়ার ওয়ার্কারকে তারা কী করলো, তারা শর্টেজ ক্যাটেগরিতে নিয়ে আসলো এবং রিক্রুটমেন্টের প্রসেসটা অনেক সহজ হয়ে গেল। এখন দেখা যাচ্ছে তারা মনে করছে সাফিসিয়েন্ট কেয়ার ওয়ার্কার নিয়ে আসা হয়েছে এবং এখন যদি কারো কেয়ার ওয়ার্কার নেওয়া লাগে তবে তারা দেশে যারা অলরেডি আছেন এদেরকেই থেকেই তারা রিক্রুট করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে কেন তারা করছেন, কারণ তারা দেখতে পাচ্ছেন যে এত ব্যাপক সংখ্যক কেয়ার ওয়ার্কার আসার পরে তারা কাজ পাচ্ছে না। তার মানে অলরেডি এই মার্কেটটা স্যাচুরেটেড হয়ে গেছে, মার্কেটটা অলরেডি যত লোক দরকার সেই লোক তারা পূর্ণ হয়ে গেছে। ফলে অবশ্যই এখন আর বাইরে গিয়ে রিক্রুট করার দরকার নাই। একজন কলার যুক্ত হতে চেষ্টা করছেন, দেখি কে আছেন। হ্যালো কলার। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো, আমি একজন ব্রিটিশ নাগরিক। জি। আমার হাজবেন্ডের আইএলআর আছে। জি। 2025 ফেব্রুয়ারিতে উনি আইএলআর পেয়েছেন। জি। কিন্তু যে নতুন লটা এসেছে যে যারা ইলিগাল এন্ট্রি করবে, কি করবে এখানে ব্রিটিশ ইলিগাল এন্ট্রি। জি। ইলিগাল এন্ট্রি যারা করবে তাদেরকে এখানে ন্যাচারালাইজেশন দেওয়া হবে না। জি। তো আমি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছিলাম যে কোনোভাবে কি কোনো উপায় আছে বা কোনো লুপ হোল আছে কিনা যেটা ধরে আমরা ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি। প্রথম কথা হচ্ছে যে আপনি যদি গাইডেন্সটা দেখেন, ন্যাচারালাইজেশনের গাইডেন্সটা যদি দেখেন, সেখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে যারা ইল্লিগালি এদেশে এন্ট্রি করবে তাদের জন্যে সিটিজেনশিপটা নাই। এরপরও যদি আপনি মনে করেন যে কোনো কারণে আপনার জন্য কোনো এক্সেপশনাল ব্যাপার আছে, আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন যদি কোনো কারণে, কারণ এটা তো তাদের অবভিয়াসলি তারা যদি মনে করে কোনো কারণে তারা ডিসকাশন ইউজ করবে তারা কিন্তু করতে পারে। কিন্তু তারা যেভাবে তাদের গাইডেন্সে লিখেছে সেভাবে তারা কিন্তু এটাকে পরিষ্কারভাবে তারা রুল আউট করে দিয়েছে। যেটা হতে পারে আপনি যদি একটা কারণ দেখিয়ে অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার পর তারা রিফিউজ করার পরে যদি আপনাকে হাইকোর্টে নিয়ে গিয়ে জুডিশিয়ালি এটাকে চ্যালেঞ্জ করেন জুডিশিয়াল রিভিউর মাধ্যমে যে এই লটা বা এই পলিসিটা রং, সেক্ষেত্রে হয়তো আপনার হাত দিয়েই হয়তো নতুন একটা নিয়ম চলে আসতে পারে জুডিশিয়াল প্রেসিডেন্ট। কারণ মনে রাখবেন অনেকবারই কিন্তু অনেক সময়ে গভর্নমেন্ট বিভিন্ন ল তারা চেঞ্জ করেছে, যেটা আবার জুডিশিয়াল রিভিউ হওয়ার পরে হাইকোর্টে বা কোর্টে অ্যাপিলে যাওয়ার পরে বা হাউস অফ লর্ডস বা সুপ্রিম কোর্টে যাওয়ার পরে সুপ্রিম কোর্ট সেই আইনগুলিকে তারা বাতিল করেছে, পরে সেটা বাতিল হয়েছে। যেমন একটা সময় তারা কিন্তু বিবাহের বয়স তারা করে দিয়েছিল 21, এরপরে এটা কিন্তু চ্যালেঞ্জ হয়েছিল, চ্যালেঞ্জ হয়ে যাওয়ার পরে আপনি দেখছেন এটা পরিবর্তন হয়েছে। কিন্তু এই মুহূর্তে গাইডেন্স অনুযায়ী উনার অ্যাপ্লিকেশান করাটা কঠিন। যেটা বললাম, আপনি অ্যাপ্লাই করেন, না করে দিলে আপনি জুডিশিয়াল রিভিউ করে দেখেন আপনার হাত ধরে এই আইনটা পরিবর্তন হতে পারে কিনা। ধন্যবাদ। আমরা একটা ব্রেকের সময় হলো, ব্রেকের পরে এসে আবার কথা হবে, ততক্ষণ থাকুন আমাদের সাথে। শুধু দর্শকবৃন্দ, বিজ্ঞাপন আজানের বিরতির পর ফিরে এলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে ধন্যবাদ। আমরা আবার আলোচনায় ফিরে যাচ্ছি, দেখি কোনো কলার আছে কিনা। কলার না থাকলে আমরা আপডেট নিয়ে কথা বলবো। মনে হচ্ছে এই মুহূর্তে কোনো কলার নাই। তো আমরা যে আলোচনা করছিলাম যে গভর্নমেন্ট একটা শ্বেতপত্র প্রকাশ করেছেন এবং শ্বেতপত্রের মাধ্যমে ইমিগ্রেশনে যে বিভিন্ন পরিবর্তন আসবে সে ব্যাপারে তারা কথা বলেছেন। পরিবর্তনের মধ্যে আমরা জানি যে যেটা একটু আগে বলছিলাম যে এই স্কিল ওয়ার্কারদের যে শিক্ষাগত যোগ্যতা বা তাদের যে লেভেল সেটাকে বাড়ানো হয়েছে এবং সেটাকে আগে যেটাকে আমরা দেখতাম এ লেভেল বা বাংলাদেশের যে ইন্টারমিডিয়েট লেভেল যেটা ছিল সেখান থেকে বাড়িয়ে এখন তারা গ্র্যাজুয়েট লেভেল করেছে। তো সেটা দেখাতে হবে। এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে কেয়ার ওয়ার্কারের ব্যাপারে আমরা বলেছি যে বাইরে থেকে কেয়ার ওয়ার্কার আর রিক্রুটমেন্ট হবে না, কারণ সরকার বলছে যে
দেশের ভিতরেই অনেক কেয়ার ওয়ার্কার আছেন যারা বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে যারা ওয়ার্ক ভিসা নিয়ে দেশে এসেছেন, কোনো কারণে যারা কেয়ার ওয়ার্কার ভিসা নিয়ে আসলেও কাজ করতে পারছেন না, তারা হয়তো কোম্পানি বন্ধ হয়ে গেছে বা তারা হয়তো জব শুরু করতে পারেনি, তাদের থেকে রিক্রুট করতে হবে। এখন কলার যুক্ত হচ্ছেন, কলার সাথে কথা বলিনি। হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার, আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য আবারও ফোন করেছি যে আপনি এত সুন্দর আমাকে অ্যাডভাইস করেছেন। জি, আমি লাস্ট কলার বলছি। জি জি। আসলে আমি অনেক সলিসিটর কিংবা অনেক যারা বড় বড় লয়ার প্র্যাকটিস করছেন তাদের অনেকের সাথে কথা বলেছি, কেউ আমাকে খুব বেশি একটা হোপ দিতে পারেননি। আপনি আমাকে খুব সুন্দর করে প্রশ্নের উত্তরটি দিয়েছেন, আমার কাছে খুবই ভালো লেগেছে, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি। শেষে একটি প্রশ্ন করতে চাচ্ছি। জি। আপনি যেভাবে বললেন যে যদি কোনো কারণে ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়, সেক্ষেত্রে কি আমাদের রাইট অফ অ্যাপিল থাকবে? এটা যেটা হবে যে হয়তোবা আপনার রাইট অফ অ্যাপিল থাকবে না, তো যেটা হবে আপনাকে, আমি এই জন্য বলেছিলাম জুডিশিয়াল রিভিউতে যেতে হবে এবং লটাকে চ্যালেঞ্জ করতে হবে। আপনি জানেন বিভিন্ন সময়ে, যেটা আমি এক্সাম্পল দিয়েছিলাম, ইমিগ্রেশনের বিভিন্ন ল কিন্তু চ্যালেঞ্জ হয়েছে এবং চ্যালেঞ্জ হওয়ার পরে কিন্তু এটা পরিবর্তন হয়েছে। যেমন ধরেন আগে যে মানুষকে ডিটেনশানে রেখে ডিটেন করা অবস্থাতে ফাস্ট ট্র্যাকের মাধ্যমে একদিন দুদিনের মধ্যে তাদের অ্যাসালাম কেসটা ফয়সলা হতো, এবং এটাও কিন্তু আপনি জানেন চ্যালেঞ্জ হওয়ার পরে এটা বন্ধ হয়ে গেছে। এবং আমাদের চোখের সামনে আমরা দেখলাম, আমি গুগল দেখেছি যে এই 21 বছর করা হয়েছিল, সেটাও কিন্তু আপনার বন্ধ হয়েছে, মানে বিয়ের বয়স, সেটাও কিন্তু তারা বন্ধ হয়েছে। তার ফলে এই যে আপনাদের যে ঘটনার কথা আপনি বলছেন, কারণ এতে আপনার স্বামীর মতো আরও অনেকেই হয়তো ভুক্তভোগী। এখন এটার পক্ষে হয়তো বা হোম অফিসে যুক্তি থাকতে পারে, কিন্তু আপনাদেরও যুক্তি থাকতে পারে, অন্যদেরও যুক্তি থাকতে পারে যে কিভাবে কি হবে না হবে। তো সেটা নিয়ে যদি আপনি যেতে পারেন, হাইকোর্টে গিয়ে আপনি চ্যালেঞ্জ করেন এই লটাকে, ভালোভাবে যদি আর্গুমেন্ট করা যায়, এটা হয়তো শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে এবং তখন হয়তো সুপ্রিম কোর্ট রায় দেবে যে এই লটা কতটা যুক্তিসঙ্গত। বুঝতে পেরেছেন? তো সেক্ষেত্রে যেটা হবে যদি সুপ্রিম কোর্ট বলে দেয় এটা যুক্তিসঙ্গত নয়, তখন হয়তো এটা পরিবর্তন হবে। আমরা দেখেছি যে এভাবে ইমিগ্রেশনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ল কিন্তু পরিবর্তন হয়েছে। যেমন ধরেন যখন ইইউ নাগরিকদের সময় কিন্তু যারা এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারদের ভিসা রিফিউজ হলে অ্যাপিলের সুযোগ ছিল না। তারপরে কিন্তু আমরা জানি যে এটা চ্যালেঞ্জ করার পরে নতুন করে কেস হওয়ার পরে কিন্তু আবার সেটা আসলো। এখন অবশ্য আমরা আর কেবল ব্রেক্সিটের পরে আর ইউতে নাই, বা জাস্ট হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ থেকে বলছি। তো এটা সম্ভব, আপনি লকে চ্যালেঞ্জ করে নিতে পারেন। কথা হচ্ছে যে এটা চ্যালেঞ্জ করে যাওয়ার মতো দম থাকবে কিনা, ধৈর্য থাকবে কিনা, টাকা পয়সা থাকবে কিনা, এই ইস্যুটা আপনাকে দেখতে হবে। এবং আমার মনে হয় অনেক সময় এমন হয় যে যদি আপনারা এরকম কোনো অ্যাপ্লিকেশানে যান, আপনার মতো হয়তো দেখবেন আরও 5-7 জনই হয়তো অ্যাপ্লাই করেছে, তখন সবাই মিলে কিন্তু একটা গ্রুপ করেও কিন্তু সুপ্রিম কোর্টে, মানে এটাকে কিন্তু কোর্টে চ্যালেঞ্জ করার সুযোগ থাকতে পারে। এবং এ সমস্ত ব্যাপারে আপনি কিন্তু যেটা আছে ইলপা, ইমিগ্রেশন ল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন, তাদের সাথে কথা বলতে পারেন, তাদের কাছে হয়তো ইনফরমেশন থাকতে পারে যে আপনাদের মতো আরও কেউ চ্যালেঞ্জ করার কথা ভাবছে কিনা। জি স্যার, অনেক ধন্যবাদ। জি, থ্যাংক ইউ, ওয়েলকাম। আবার আমরা আপডেটে ফিরে যাচ্ছি। একজন কলার আমাকে ধন্যবাদ জানিয়েছেন। আসলে এটা বিভিন্নভাবে আমাদেরকে দেখতে হবে যে অনেক আইন আছে যেটা হয়তো বা আমরা মনে করি যেটা যুক্তিসঙ্গত নয়। সরকার হয়তো ইমিগ্রেশনের নাম্বারটা কমানোর জন্যে করছেন, বিভিন্ন ধরনের চেষ্টা করছেন, নেট মাইগ্রেশন কমাবেন, এটা বর্তমান সরকারের একটা প্ল্যান আছে, আমরা এটা নিয়ে আরও কথা বলবো। কিন্তু এটার কারণে অনেকে হয়তো ভুক্তভোগী হবে, অনেকে সাফার করছেন। এবং কেউ যদি মনে করেন যে আইনটা যথাযথ নয়, গভর্নমেন্টের পলিসিটা যথাযথ নয়, যে পলিসি রিফ্লেকশনটা আসছে ইমিগ্রেশনের রুলে বা গাইডেন্সে, সেটাকে নিয়ে চ্যালেঞ্জ করে কথা বলা যেতে পারে। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে আগে এ ধরনের ঘটনা ঘটলে চ্যালেঞ্জ হওয়ার পরে কিন্তু সরকার পিছু হটে গেছেন, আইনের পরিবর্তন এসেছে। যাই হোক, আমরা যে আপডেট নিচ্ছিলাম সেই আপডেটে আবার ফিরে যাচ্ছি। আমরা আরও জানি যে এটা তারা নতুন তাদের যে রিজিম, সেই
রিজিমে যারা এদেশে যাদের সব ধরনের রাইট এক্সহস্টেড হয়ে গেছে বা যারা শর্ট টার্ম ভিসাতে এসে কোনো ক্রাইম কমিট করেছে, এদেরকে খুব দ্রুত এদেশ থেকে চলে যাওয়ার তারা ব্যবস্থা নেবে। তারা এরকম দীর্ঘদিন তারা সময় রাখবে না। আমাদের শ্বেতপত্রে যে সমস্ত পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে আমি একটু আগে যে কথা বলেছিলাম ওয়ার্ক পারমিটের, সেটার সাথে আমরা আরও কতগুলি পরিবর্তনের কথা এখানে আমরা বলি। যে তারা চাচ্ছে যে যারা রিফিউজি হিসাবে দেশে আছেন, রিকগনাইজ রিফিউজি, তাদের মধ্যে থেকে যেন এই স্কিল ওয়ার্কারদের যে শর্টেজ যেটা আছে সেটা যদি ফিল আপ করা যায় সেভাবে তারা এনকারেজ করবে। শুধু এনকারেজ করবে না, তারা চাচ্ছে যে সমস্ত এমপ্লয়াররা যারা বিদেশ থেকে স্টাফ রিক্রুট করে তাদের একটা দায়িত্ব তারা দিতে চাচ্ছে যে তারা যাতে দেখে যে ডোমেস্টিক মার্কেট থেকে লোকদেরকে কিভাবে ট্রেন আপ করা যায়, যাতে বিদেশ থেকে স্কিল ওয়ার্কার আনতে না হয়। অর্থাৎ এদেশে ইউকের ওয়ার্কারদের স্কিল বাড়ানোর একটা অব্লিগেশন তাদেরকে দিচ্ছে, যাতে ঠিকমতো ট্রেনিং দিয়ে বিভিন্ন গাইডেন্স দিয়ে ইউকেতেই যাতে আমরা আরও বেশি স্কিল ওয়ার্কার তৈরি করতে পারি। স্টুডেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি যে অনেকেই এদেশে স্টুডেন্ট রুটে এসে তারা কিন্তু পড়াশোনা করেন না। ওয়ার্ক রুটেও যেমন এসে অনেকে কাজ করেন না, স্টুডেন্ট রুটেও কিন্তু ড্রপ আউটের সংখ্যা অনেক বেশি। বিশেষ করে আমাদের বাংলাদেশি কমিউনিটি থেকে আমরা দেখেছি যে একটা সিগনিফিক্যান্ট নাম্বার কিন্তু এসে প্রথমত অনেকেই কলেজে আর যান না, যারা যান তারা হয়তো 1 সেমিস্টার 2 সেমিস্টারের পরে তারা ড্রপ আউট হন, এবং যারা ড্রপ আউট হচ্ছেন এদের একটা বিরাট সংখ্যক কিন্তু গিয়ে অ্যাসাইলাম চেয়ে বসছেন। তো এই সংখ্যাটাকে কাটার জন্য তারা কিন্তু এখন এই প্রতিষ্ঠানগুলির পরে, শিক্ষা প্রতিষ্ঠানগুলির উপরে তারা জোর চাপ দিচ্ছেন। যেমন তারা এখানে বলতে চাচ্ছেন যারা স্পন্সর আছেন সেই স্পন্সরকে যেন খুব কঠিনভাবে তারা যেন রিক্রুটমেন্টটাকে মেনটেন করে, এবং যদি দেখা যায় যে কোনো প্রতিষ্ঠানে যারা রিক্রুট করেছেন স্টুডেন্ট কিন্তু তাদের 95% স্টুডেন্ট 95% মিনিমাম তাদের এনরোলমেন্টে আসতে হবে। অর্থাৎ আপনি যদি 100 জন স্টুডেন্টকে রিক্রুট করেন তো 95 জনকে কিন্তু এনরোলমেন্ট করতে হবে। যদি 95-এর কম হয় তাহলে ধরে নেওয়া হবে যে আপনি আপনার কমপ্লায়েন্সে আপনি দুর্বল ছিলেন, এবং যারা এখানে এনরোল হবেন তাদের 90%কে কিন্তু কোর্স কমপ্লিট করতে হবে। যেটা আমি বলছিলাম যে অনেকে কোর্সে জয়েন করে আবার ড্রপ আউট করেন, কোর্স বাদ দিয়ে দেন। এদের ক্ষেত্রে কিন্তু তারা তাদের লাইসেন্স হুমকির সম্মুখীন হতে পারে। আর যারা যে বিভিন্ন এজেন্টের মাধ্যমে যারা আনে তাদের ক্ষেত্রে সতর্কবাণী দেওয়া হয়েছে যে এজেন্টকে অবশ্যই মনে রাখতে হবে যে তারা সেই স্টুডেন্টকেই রিক্রুট করবে যারা এদেশে পড়াশোনা করার জন্য আসে। শুধু এদেশে ঢোকার জন্যেই এজেন্টের মাধ্যমে এদেশে আসবে এটা যেন না হয়। ফলে এজেন্টকেও কিন্তু মনিটর করা, এজেন্টের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করছেন বর্তমান সরকার। আবার স্টুডেন্ট এদেশে এসে তাদের কোর্স করার পরে যে গ্র্যাজুয়েট রুটে, যেটাকে অনেকে এখনও ভুল করে পিএইচডব্লিউ বলেন, যারা 2 বছর পিএইচডব্লিউ আগের একটা সময়কার ভিসার নাম ছিল, এখন আর পিএইচডব্লিউ না, এটাকে বলা হয় গ্র্যাজুয়েট রুট। এই গ্র্যাজুয়েট রুটে কিন্তু ভিসা পেতেন 2 বছর, এটাকে কমিয়ে 18 মাস করা হয়েছে। আর তারা যেটা করছে যে এই এডুকেশন প্রোভাইডারকে তারা তাদের যে ইনকাম, এই ফরেন স্টুডেন্টদেরকে রিক্রুট করে যে ইনকাম করছে এই ইনকামের একটা অংশ তারা কিন্তু তাদের কাছ থেকে তারা লেভি হিসেবে নেবে, এবং এটা এদেশের মানুষের স্কিল ইমপ্রুভ করার জন্য ইনভেস্ট করা হবে। আর সরকার তাদের বিভিন্ন এজেন্সিকে ক্ষমতা দিচ্ছে যে যারা এই ধরনের স্টুডেন্ট রুটে এসে বা আসার ব্যাপারে যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ল ব্রিচ করছে, এই সমস্ত ব্রিচগুলিকে কন্ট্রোল করার জন্যে বা অন্য ক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রে তারা ইমিগ্রেশন লকে ব্রিচ করছে সেখানে যাতে তাড়াতাড়ি ট্যাকেল করতে পারে, তাদেরকে ধরে
দ্রুত দেশ থেকে পাঠিয়ে দিতে পারে, শর্ট টার্ম যারা ভিজন নিয়ে এসে নানা রকমভাবে ওভারস্টেয়ার হচ্ছে বা তারা কোনো ক্রাইমের সাথে জড়িত হচ্ছে, এদেরকে দ্রুত এই দেশ থেকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করার জন্যে সব ধরনের ক্ষমতা কিন্তু বর্ডার ফোর্সকে দেওয়া হচ্ছে। আরেকটা আমরা রুটের কথা বলতে পারি। আমরা জানি যে এক্সেপশনাল সার্কামস্টান্স আছে। আমরা এটা জানি যে আগে যখন 1998 সালে এদেশে হিউম্যান রাইটস অ্যাক্ট তৈরি করা হলো, করার পরে যেটা আমরা 2000 সালের অক্টোবর থেকে এদেশে হিউম্যান রাইটস অ্যাক্টটা চললো। হিউম্যান রাইটস অ্যাক্ট কিন্তু ছিল লেবার গভর্নমেন্ট, টনি ব্লেয়ারের যে লেবার গভর্নমেন্ট, যেটা 1997 সালে বিপুল ভোটে জয়লাভ করে শ্রমিক দলের সরকার গঠন হলো এবং এই সময় টনি ব্লেয়ার অত্যন্ত জনপ্রিয়তা নিয়ে তিনি সরকার গঠন করেছিলেন। তো টনি ব্লেয়ারের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তার মধ্যে একটা ছিল উনি ক্ষমতায় গেলে উনি কী করবেন, উনি এদেশে হিউম্যান রাইটস অ্যাক্ট আনবেন। এবং সেক্ষেত্রে তারা কি করলেন যে ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটসকে তারা এদেশের ডোমেস্টিক ল, এদেশের আইনের অন্তর্ভুক্ত করলেন। এবং সেক্ষেত্রে তারা কি করলেন, এই হিউম্যান রাইটস অ্যাক্ট 1998 পাস করলেন, যেটা 2 বছর পরে কার্যকর হলো। তো এই সময় তারা বলেছিলেন যে হিউম্যান রাইটস অ্যাক্ট করলে যে সুবিধা হবে, আগে যেমন এদেশে মানুষের হিউম্যান রাইটস ব্রিচ হলে মানুষকে স্ট্রাসবার্গ, ফ্রান্সের স্ট্রাসবার্গে হিউম্যান রাইটস কোর্টে যাওয়া লাগতো। তারা বললেন তখন আর এত দূরে যাওয়া লাগবে না, ডোমেস্টিক কোর্ট, এদেশের আদালতেই মানুষ হিউম্যান রাইটসের কেসগুলো নিয়ে যেতে পারবে। তখন কিন্তু কেউ ধারণা করেনি, তখন মনে করা হয়েছিল যে মানুষ অন্যান্য ক্ষেত্রে যখন তারা পাবলিক অথরিটি বা সরকারের কাছ থেকে তাদের রাইট ভঙ্গ হবে তখন তারা এই মামলাগুলো করবে। যে জিনিসটা তারা সবচেয়ে কম ভেবেছিল যে এটাকে ইমিগ্রেন্টরাই বেশি ইউজ করবে, সেইখানেই কিন্তু এটা হলো। দেখা গেল যে বিভিন্ন ইমিগ্রেন্টরা তাদের ফ্যামিলি রাইট ব্রিচ হয়ে যাচ্ছে, তারা এখানে আসে অবৈধ হয়ে গেছে, যাদের স্ত্রী বা সন্তানাদি বা পরিবার পরিজন এদেশে আছে, আর্টিকেল 8-এর রাইট তারা ব্রিচ করলো। এভাবে যে তারা ইউজ করতে পারবে এটা কিন্তু ওইভাবে আমার মনে হয় সরকার চিন্তাভাবনা করেনি। তো পরবর্তীকালে দেখা গেল যে এই ইমিগ্রেন্টরা সবচেয়ে বেশি হিউম্যান রাইটসটা ব্যবহার করছে এবং আস্তে আস্তে কোর্ট ইউজ টু হয়ে গেল এবং কোর্ট দেখা গেল অনেক ক্ষেত্রেই দেখা গেল আপনি হয়তো আসেন এই দেশে অবৈধভাবে, এবার সম্পর্ক হয়ে গেল একজন ব্রিটিশ কারোর সাথে এবং এমনকি তাকে আপনি বিয়েও করেননি কিন্তু একসাথে থাকা শুরু করেছেন, কিংবা শরিয়া কমপ্লায়েন্ট একটা বিয়ে করলেন, দেখা গেল এইসব ক্ষেত্রে আপনি কিন্তু ভিসা দিচ্ছেন। কোর্ট কিন্তু হোম অফিস ভিসা রিফিউজ করলে কোর্টে গেলে আপনি কিন্তু হিউম্যান রাইটসের গ্রাউন্ডে আপনার ফ্যামিলি রাইট ব্রিচ হচ্ছে বলে আপনি ভিসাটা পাচ্ছিলেন। এটাকে রেগুলেট করার জন্য আমরা দেখলাম যে 2012 সালের 9 জুলাই সরকার কি করলেন, সরকার তৎকালীন কনজারভেটিভ গভর্নমেন্ট তারা বললেন যে হিউম্যান রাইটসকে আমরা ইমিগ্রেশনের লর ভিতরে নিয়ে আসলাম। কী করলো, ইমিগ্রেশন রুলের ভিতরে নিয়ে আসলেন, অ্যাপেন্ডিক্স FM এবং আরও বিভিন্ন ক্ষেত্রে তারা হিউম্যান রাইটসকে নিয়ে আসলেন। এবং তখন বলা হলো যে হিউম্যান রাইটসই এখন ইমিগ্রেশন রুলের মধ্যে আসে, কেউ যদি হিউম্যান রাইটস প্লিড করতে চায় তবে তাকে ইমিগ্রেশন রুলের মধ্যে তাকে রিলাই করতে হবে। এরপরেও কিন্তু আদালত বললেন যে না, এটার অর্থ এই না যে হিউম্যান রাইটস একেবারে বাদ হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে যেখানে কেউ ইমিগ্রেশনের রুলের হিউম্যান রাইটস স্যাটিসফাই করতে পারে না তখন তাকে আউটসাইড দ্য রুল ওয়াইডার যে কনসেপ্ট আছে আর্টিকেল 8 সেটার ভিতরে তাকে কিন্তু আসতে হতে পারে। যদিও এটার ব্যবস্থা হলো যেটা আমরা বলেছিলাম যে এক্সেপশনাল সার্কামস্টান্সে যেখানে আপনি ইমিগ্রেশন রুলের মধ্যে আসতে পারেন না, হিউম্যান রাইটস যেটা ইমিগ্রেশন রুলের মধ্যে আসছে সেখানেও আসতে পারেন না, কিন্তু খুব ব্যতিক্রম ধর্মী ঘটনা আসছে সেখানে আপনি হয়তো ভিসা পেতে পারেন। ওয়াইডার ইম্প্যাক্ট যেটা আছে আর্টিকেল 8-এর, যেটাকে আমরা বললাম এক্সেপশনাল সার্কামস্টান্সেস, এখানে আগরকয়া বলে একটা কেস আছে, সেই কেসের উপরে ভিত্তি করা হলো। এখন এই এক্সেপশনাল সার্কামস্টান্স নিয়ে সরকারের চিন্তাভাবনা আছে। সরকার মনে করছে অনেক বেশি লোককে এইভাবে ইমিগ্রেশনের রুলের বাইরে গিয়ে ব্যতিক্রমধর্মী ঘটনা বলে ধরে নিয়ে তাদেরকে ভিসা দেওয়া হচ্ছে। এটাকেও তারা রেগুলেট করবে বা কন্ট্রোল করবে, পার্লামেন্ট যাতে এটাকে নিয়ন্ত্রণ করতে পারে সে ব্যাপারে কিন্তু সরকার ব্যবস্থা নেবে। আমরা দেখব কিভাবে তারা রুল নিয়ে এসে এই পরিবর্তন করে তারা এটাকে নিয়ন্ত্রণ করবে, সেটা আমাদেরকে দেখতে হবে।
এর ফলে কী হচ্ছে, তারা যেটা বলতে চাচ্ছে যে অনেক সময় কী হয়, মানুষ কোনোভাবে এদেশে ঢুকেই একটা শর্ট টাইম ভিসা নিয়ে এদেশে এসে তখন ফ্যামিলি লাইফ লিড করে। যেমন দেখা যাচ্ছে কেউ এদেশে ভিজিট ভিসা নিয়ে এসে বলে না না আমার তো এখানে ওয়াইফ আছে বা আমার তো এখানে সন্তান আছে, আমি আমি যেতে পারবো না। এই ধরনের অ্যাপ্লিকেশনগুলিকে রুখে দেওয়ার জন্য তারা মনে করেছে যে এই এক্সেপশনাল সার্কামস্টান্স সে ব্যাপারটা আরও বেশি রেগুলেটেড হবে। আরেকটা বড় পরিবর্তন আসবে গভর্নমেন্টের এই শ্বেতপত্র, যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে সেটেলমেন্টে এই মুহূর্তে আমরা জানি 5 বছরের রেসিডেন্সের দরকার পড়ে। 5 বছর এদেশে রেসিডেন্ট হলে সে ইনডিফিনিট লিভ টু রিমেইনের জন্য অ্যাপ্লাই করতে পারে। সরকারের চিন্তাভাবনা আছে এটাকে তারা 10 বছরে নিয়ে যাবে। হ্যাঁ, ব্যতিক্রম থাকবে যারা এখনও ডোমেস্টিক ভায়োলেন্স কিংবা ব্রিভমেন্টের জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে আগের যে ব্যতিক্রম সেটাই থাকবে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে তারা মনে করছে যে 10 বছর, এমনকি যারা ওয়ার্ক পারমিটে আসছে এদেরটাও 10 বছরের রুটে তারা নিয়ে যাবে। ল্যাঙ্গুয়েজ টেস্টের রিকোয়ারমেন্টটা তারা বাড়াবে এবং লাইফ ইন দি ইউকে টেস্টেরও কিন্তু তারা পরিবর্তন করবে। এখন তারা যেটা বলতে চাচ্ছে যে সেটেলমেন্ট রুটটা এবং ব্রিটিশ সিটিজেনশিপটা অটোমেটিক্যালি কারোর পাওয়ার ঘটনা হবে, এটাকে আর্ন করতে হবে। এদেশে কতটা ইন্টিগ্রেটেড হয়েছে মানুষ, এদেশে তাদের ইকোনমিক কন্ট্রিবিউশন কী আছে, বিভিন্ন জিনিস তারা দেখবে। তো এটা নিয়ে আমরা দেখেছি যে তুমুল তোলপাড় চলেছে, অনেকেই এটা নিয়ে কমেন্ট করেছেন, অনেকের সমালোচনা করেছেন। তো যদিও মনে রাখতে হবে এটা নিয়ে কিন্তু কেবলমাত্র পলিসি ডকুমেন্ট দেওয়া হয়েছে, এটা এখনও আইনে রূপান্তরিত হয়নি। অর্থাৎ কালকে আপনাকে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনি 5 বছর পরেই অ্যাপ্লিকেশন করবেন। এই মুহূর্তে 10 বছরে এটা কিন্তু রুল, এটা কিন্তু আইন হয়ে যায়নি। সেই দর্শকবৃন্দ, বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আমাদের অনুষ্ঠানের শেষ সেগমেন্টে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আজকে বেশ কিছু কলারের কাছ থেকে কল নিয়েছি, ইমিগ্রেশনের বিভিন্ন দিক আলোচনা করেছি এবং যে পরিবর্তন আসছে বা আসার ব্যাপারে সরকারের যে কি পরিকল্পনা আছে এ ব্যাপারে আলোচনা করলাম। বিশেষ করে যে আর্ন সেটেলমেন্ট, আর্ন সিটিজেনশিপ, 10 বছরের থ্রেশহোল্ড আমরা কথা বলেছি। আপনারাও আমার সাথে বিভিন্ন প্রশ্নে শরিক হয়েছেন। তো এখন দেখব কোনো কলার আছেন কিনা, কলার না থাকলে আমরা আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। মনে হচ্ছে এই মুহূর্তে কোনো কলার নাই। আমি এর আগের একটা অনুষ্ঠানে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে অ্যাপিল নিয়ে কিছু কথা বলবো। আজকে যেহেতু কিছু সময় আছে আমরা অ্যাপিল নিয়ে কথা বলি। ইমিগ্রেশনের কতগুলো ক্ষেত্রে কোনো ইমিগ্রেশন ডিসিশন আসলে অ্যাপিল করার সুযোগ পাওয়া যায়। এই অ্যাপিলটা হয় ইমিগ্রেশন অ্যাপিল, যে ইমিগ্রেশন অ্যাসাইলাম অ্যাপিল যে ট্রাইব্যুনাল আছে সেখানে এটার হিয়ারিং হয়। যিনি জাজ থাকেন, যে জাজ একজন ইন্ডিপেন্ডেন্ট, তিনি হোম অফিসের সাথে তার সম্পর্ক নাই, একজন ইন্ডিপেন্ডেন্ট জাজের সামনে এটা শুনানি হয়। এখন মনে রাখতে হবে সব অ্যাপ্লিকেশন থেকেই কিন্তু আপনি অ্যাপিল পেতে পারেন না। এই মুহূর্তে দু ধরনের অ্যাপ্লিকেশন যদি আপনাকে রিফিউজ করে তো আপনি অ্যাপিল পেতে পারেন। একটা হচ্ছে অ্যাসাইলাম, একটা হিউম্যান রাইটস। অ্যাসাইলাম এবং হিউম্যান রাইটস মোটামুটি সব ক্ষেত্রেই আপনাকে অ্যাপিলের রাইট দেয়। যদি আপনার কোনো কারণে হোম অফিস মনে করে আপনি যে অ্যাসাইলাম ক্লেমটা করেছেন বা হিউম্যান রাইটস ক্লেম করেছেন সেটাতে তারা মনে করে যে এটার মেরিট বা এটার সম্ভাবনা মানে খুবই কম, কোর্টে গেলে এটা আপনি কোনোভাবে জিততেন না, তখন তারা একটা সার্টিফিকেট দিতে পারে। সার্টিফিকেটকে বলে যে আপনি বলবেন, সার্টিফিকেটে বলে দেবে এটা আপনার কেসটা ক্লিয়ারলি আনফাউন্ডেড। এই ক্লিয়ারলি আনফাউন্ডেড যদি বলে দেয় সেক্ষেত্রে আপনার আর এদেশ থেকে অ্যাপিল করার সুযোগ থাকছে না। তো এই সার্টিফিকেটটাকে তখন আপনি চ্যালেঞ্জ করতে পারেন আপার ট্রাইব্যুনালে গিয়ে আপনি জুডিশিয়াল রিভিউর মাধ্যমে। তো কোন কোন কেসে আপনি অ্যাপিল পেতে পারেন সেটা হচ্ছে যেটা আমি বললাম অ্যাসাইলাম আর হিউম্যান রাইটস। এর আগে আমরা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখলাম রিফিউজ করলে আপনি অ্যাপিল পেতে পারেন। এখন তো আর অ্যাপ্লিকেশন তো খুব কমই হয়, কারণ আমরা ব্রেক্সিটের পরে ইউরোপ থেকে বেরিয়ে এসেছি।
আবার একটা কথা মনে রাখতে হবে, কোনো কোনো ক্ষেত্রে আপনাকে সার্টিফিকেট না দিয়ে তাহলে বলতে পারে এটা একটা রিপিট ক্লেম হতে পারে, যে আপনার অ্যাসাইলাম ক্লেম শেষ হয়ে গিয়েছে, আপনি অ্যাপিল ট্যাপিল সব কিছু শেষ করে আপনি আবার ফ্রেশ ক্লেম করলেন, আবার নতুন করে ক্লেম করলেন। তো সেক্ষেত্রে আপনার ক্লেমকে রিফিউজ করে হোম অফিস বলতে পারে আপনার ক্লেমের মধ্যে কোনো নতুনত্ব নাই, যেহেতু নতুনত্ব নাই সেহেতু আপনার অ্যাপিল করারও কোনো রাইট নাই। তো অ্যাপিল যদি আপনার হয়, যেটা বললাম যে অ্যাসাইলাম এবং হিউম্যান রাইটস যদি আপনার অ্যাপিল হয়, তো এটা অনেকগুলো নিয়ম আছে। একটা হচ্ছে যে আপনি যদি এদেশ থেকে অ্যাপিল করতে হয়, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেন্ট উনি যদি এদেশে থেকে থাকেন, তবে উনি 14 দিনের মধ্যে ওনাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপিলের জন্য। অ্যাপিলের জন্য একটা ফি আছে 140 পাউন্ড। আর অ্যাপিলটা যদি এদেশের বাইরে কেউ আছেন তিনি করেন, তবে তাকে 140 পাউন্ড ফি দেওয়া হলেও তার জন্য সময়টা হচ্ছে 28 দিন। অর্থাৎ ডিসিশন পাওয়ার থেকে যখন থেকে ডিসিশন করা হয়েছে, সেই ডিসিশন মেকিং যখন থেকে আপনাকে পাঠানো হয়েছে, সেন্ড করা হয়েছে, সেই সেন্ডিংয়ের দিন থেকে আপনি পাবেন 28 দিন। ইন কান্ট্রি হলে পাবেন আপনি 14 দিন, যখন থেকে সিদ্ধান্ত পাঠানো হয়েছে তখন থেকে 14 দিন, আর এদেশের বাইরে থেকে হলে আপনি পাবেন 28 দিন। তো এই যে 140 পাউন্ডের ফির কথা বললাম, যদি আপনি লিগাল এডে থাকেন তাহলে কিন্তু এই ফিটা আপনার মওকুফ হয়। লিগাল এডে না থাকলেও আপনার ফি মওকুফ হতে পারে যদি আপনি অ্যাসাইলাম সাপোর্টে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ফিটা মাফ হতে পারে। এখন যেটা হবে, যেটা অনেক প্র্যাকটিক্যাল দিক নিয়ে কথা বলি, ধরুন আপনি হয়তো এদেশে আছেন, এরপরে আপনি অ্যাসাইলাম চেয়েছিলেন, অ্যাসাইলাম চাওয়ার পরে আপনি কী করলেন, আপনি অ্যাপিলটা দায়ের করলেন। এখন কিন্তু পদ্ধতি চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন ডিটেলস গ্রাউন্ড দিয়ে আপনাকে অ্যাপিল করতে হতো, সব ডকুমেন্ট আপনি পাঠিয়ে দিতেন, বাই পোস্ট বা বাই ফ্যাক্সে পাঠাতেন। এখন কিন্তু এটা পরিবর্তন, এখন এটা হয় অনলাইনে আপনি একটা অ্যাকাউন্ট খুলে অ্যাপিলটা আপনি দায়ের করেন, ফিটা পেমেন্ট আর কি হয়। কিন্তু অ্যাপিলের এখন আর কোনো গ্রাউন্ড দেওয়ার দরকার পড়ে না। খালি যে বেসিক গ্রাউন্ড, যদি আপনি হিউম্যান রাইটস অ্যাপ্লাই করেন তাহলে বলতে হয় যে এই ডিসিশনটা আপনার হিউম্যান রাইটসটা ব্রিচ করে দিচ্ছে। অ্যাসাইলাম যদি হয় আপনাকে বলতে হয় এই ডিসিশনটা আপনার যে রিফিউজি কনভেনশন তার খেলাফ। এইভাবে খালি 2-4 লাইন লিখে পুরো অ্যাপ্লিকেশন কমপ্লিট করে আপনি অনলাইনে এটাকে পাঠিয়ে দেন। পাঠা দেওয়ার পরে আপনি একটা অ্যাকনলেজমেন্ট পান। এরপরে আস্তে আস্তে আপনার কেসটা প্রসেসড হয়। এই মুহূর্তে আমরা জানি যে কোর্ট অত্যন্ত বিজি। আপনি আজকে যদি একটা অ্যাপিল দায়ের করেন, আমার মনে হয় না যে 6 মাস বা 1 বছর আগে আপনি ডেট পাবেন। তো যেভাবে হয় যে আপনি কিছুদিন পর জানতে পারবেন আপডেট। এই অ্যাসাইলাম বা অ্যাপিল বা হিউম্যান রাইটস অ্যাপিল দায়ের করার পরে একটা সময়ে হোম অফিসকে কোর্ট নির্দেশ দেবে তাদের বান্ডেল সাবমিট করতে। তারা যখন তাদের বান্ডেল, সবই কিন্তু কোনো ডকুমেন্ট কিন্তু আপনার এক্সচেঞ্জ হচ্ছে না। আপনি ওই যে বললাম যে অ্যাকাউন্ট খুলছেন, সেখানে একটা পোর্টালে যে অ্যাকাউন্ট খুলছেন সেই অ্যাকাউন্টেই কিন্তু সব ডকুমেন্টগুলো জমা হচ্ছে। আপনি যে অ্যাপিলটা দায়ের করেছেন সেটার কাগজ যেমন জমা হচ্ছে, জমা হলে আবার হোম অফিসকে যখন তারা বলবে তাদের বান্ডেল তারা যেন জমা দেয়, তো তাদের বান্ডেলটাও কিন্তু ওভাবে পোর্টালে জমা হবে। তাদেরটা পোর্টালে জমা হওয়ার পরে তখন আপনাকে সময় দিয়ে বলবে যে আপনিও যেন আপনার বান্ডেল জমা দেন। সেখানে আপনি যা সাক্ষ্য প্রমাণ আপনি দেবেন, অ্যাপিলেন্টের পক্ষে তার নিজের উইটনেসের স্টেটমেন্ট, তার কোনো উইটনেস থাকলে তাদের স্টেটমেন্ট, তার কোনো সাপোর্টিং ডকুমেন্ট থাকলে সেই সাপোর্টিং ডকুমেন্ট সব কিছু আপনি জমা দেবেন। এবং একই সাথে আপনার কেসের যে আর্গুমেন্ট যেটা আপনি করতে চান সেই স্ক্রিপ্টেন আর্গুমেন্ট আপনি সাবমিট করবেন। তো এটা অনেক ক্ষেত্রেই কিন্তু আপনি যদি মনে করেন যে সময়টা যেটা তারা নির্ধারণ করেছে সময়টা যথাযথ হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনি সময় চেয়ে লিখতে পারেন কোর্টের কাছে। আবার বললাম আপনি লেখেন, এটাও কিন্তু আপনাকে ওই পোর্টালে ওই অ্যাকাউন্টেই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন হিসাবে সাবমিট করতে হবে। এরপরে তখন আপনি আবার যখন পুরো ডকুমেন্ট সাবমিট করার পরে একটা অ্যাপিলের ডেট পাবেন। সেই অ্যাপিলের ডেটে আপনারা যাবেন। একজন কলার যুক্ত হচ্ছেন, কলার সাথে কথা বলে নিই। হ্যালো কলার, হ্যালো কলার, হ্যালো কলার।
ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলেন, কি করতে পারি? জি, আসসালামু আলাইকুম। রেজা ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, বলেন। জি রেজা ভাই, আমার প্রশ্ন হলো, আমার মেয়ে 10 বছর এখানে জন্ম হয়েছে। জি 10 বছর হয়েছে, সে ব্রিটিশ পাসপোর্ট হয়ে গেছে। জি আর আমাদের 2.5 বছরের। জি আমাদের বেনিফিট এলিজিবল না। জি আমরা দুজনই স্কুলে জব করি এজেন্সির মাধ্যমে। জি সেখানে হলিডে টাইমে আমরা কোনো পে পাই না। জি তো এখন আমার বাচ্চার যে ব্রিটিশ পাসপোর্ট হয়েছে, তো আমরা কি হলিডে টাইম গুলো থেকে ইউনিভার্সাল ক্রেডিট অ্যাপ্লাই করা রাইট থাকবে? কারণ আমাদের কোনো ইনকাম থাকবে না 6 উইক 7 উইকস। আপনি যেটা করতে পারেন, আপনার পুরো পরিস্থিতি, আপনার অবস্থা ব্যাখ্যা করে আপনি ওই যে কন্ডিশনটাকে লিফটিং করার জন্যে আপনার এখানে ব্যবস্থা আছে, এই অ্যাপ্লিকেশনে কোনো ফি লাগে না। আপনি কন্ডিশন লিফটিং করার জন্য আপনি একটা অ্যাপ্লিকেশন করেন, এবং সেক্ষেত্রে যেহেতু আপনার বাচ্চা ব্রিটিশ, আপনি কিন্তু ব্রিটিশ বাচ্চার কথা বলে যে আপনাদের ইনকাম ইনাফ নয়, এবং ইনকাম ইনাফ না হওয়ার কারণে আপনি ব্রিটিশ বাচ্চাকে ঠিকমতো মেনটেন করতে পারছেন না, এভাবে আপনি এক্সপ্লেনেশন দিয়ে যদি আপনি লেখেন, তো সম্ভাবনা আছে যে তারা হয়তো বা আপনাকে কন্ডিশনটাকে লিফট করে দেবে। আচ্ছা, হোম অফিস বলতে হবে না? আমরা ইনকাম করি, কিন্তু আমাদের ওই স্কুল যেহেতু জব করে থাকে। আপনি সব কিছু ব্যাখ্যা করে যদি লেখেন, তাহলে তারা হয়তো আপনি যদি খুব বড় কোনো ইনকাম না আর্ন করেন দুজনে মিলে, তো এটা পসিবল, তারা হয়তো আপনাকে দিতে পারে। যেহেতু আপনার বাচ্চা ব্রিটিশ, এবং যদি আপনি, কারণ চাইল্ডের বেস্ট ইন্টারেস্ট হতে তারা চেক করে দেখবে, যদি তারা দেখে, আপনি কিন্তু সুন্দর করে একটা ব্যাখ্যা দিয়ে দেখাবেন আপনাদের খরচ কত হচ্ছে। কারণ দুজনে চাকরি করলে হয়তো বাড়ি ভাড়া দিয়ে অন্যান্য খরচ মিটায়ে আপনাদের হয়তো সাফিসিয়েন্ট পয়সা না থাকতে পারে, এবং এখানে ইস্যু হবে আপনাদের যে ইনকামটা মিগার ইনকাম হওয়ার কারণে, আপনার কম ইনকাম হওয়ার কারণে আপনারা বাচ্চার অনেক ভালো মন্দ, অনেক সকাল রাত আপনারা পূরণ করতে পারছেন না, বাচ্চার বেস্ট ইন্টারেস্টটা সাফার করছে। যেহেতু এটা বাচ্চারা ব্রিটিশ বাচ্চার বেস্ট ইন্টারেস্ট সাফার করছে বিকজ অফ ইউর ল্যাক অফ অ্যাডিকুয়েট ইনকাম। ইনকাম ইজ দেয়ার, বাট ইনকাম ইজ নট অ্যাডিকুয়েট, যথাযথ নয়। এভাবে লিখে সুন্দর করে রিপ্রেজেন্টেশন করে 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট, পে স্লিপ দিয়ে, এবং ওই কথাটা ব্যাখ্যা করে যে হলিডে পিরিয়ডে আপনাদের যে ধরনের যে জবের রিকোয়ারমেন্ট, এবং আপনি জব কন্ট্রাক্টর আপনি দিয়ে দেবেন যে হলিডের সময় আপনি কোনো স্কুল হলিডের সময় আপনি কোনো পয়সা পান না, এগুলো দিয়ে দেন ইউ ক্যান মেক এ কেস। আচ্ছা, এটা কি আমি কাউন্সিলে জানাইতে হবে না হোম অফিসে জানাইতে হবে? সরি, এটা আমি কাউন্সিলকে জানাইতে হবে না হোম অফিসে জানাইতে হবে? না, ওটা হোম অফিসকে, কারণ কন্ডিশন তো লিভ করবে হোম অফিস। আপনি যদি গুগলে গিয়ে চেক করেন যে লিফটিং অফ কন্ডিশন ফর পাবলিক ফান্ড, ওইটা দিয়ে দিলেই দেখবেন আপনার ফর্ম টর্ম সব কিছু এসে যাবে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, সালাম। আমরা আবার আলোচনাতে ফিরে যাচ্ছি। আমরা অ্যাপিল নিয়ে কথা বলছিলাম। তো তখন কি হবে, আপনি একটা সব ডকুমেন্টগুলো এভাবে সাবমিট হয়ে যাওয়ার পরে যেটা হয়, আপনার অ্যাপিলেন্টের ডকুমেন্ট, তার স্কেলেটন আর্গুমেন্ট, তার সাক্ষী প্রমাণ ডকুমেন্ট দেওয়ার পরে কোনো ক্ষেত্রে হোম অফিসে তখন বলা হয় আপনার ডকুমেন্ট দেখে একটা রিভিউ করতে। তো দু একটা ক্ষেত্রে হোম অফিস কিন্তু রিভিউ করে তাদের অরিজিনাল ডিসিশানটা পাল্টে দেয়। অধিকাংশ ক্ষেত্রেই তারা ডিসিশান মেনটেন করে। তো কোন ক্ষেত্রে হোম অফিস তাদের ডিসিশান চেঞ্জ করে, যেটা আমরা দেখি যে কোনো হয়তো টেকনিক্যাল গ্রাউন্ডে তারা হয়তো বা আপনাকে রিফিউজ করেছিল। মেনলি ইমিগ্রেশনের ক্ষেত্রে হয়তো দেখা গিয়েছিল যে আপনি স্পাউস আনবেন, আপনাকে তারা রিফিউজ করে এই গ্রাউন্ডে যে তুমি তো 6 মাসের পে স্লিপ দাওনি, তোমার পে স্লিপ ছিল 5টা, এইটার কারণে তারা হয়তো আপনাকে রিফিউজ করলো। এখন দেখা গেল যে আপনি যখন অ্যাপিলের বান্ডেল সাবমিট করলেন, সেখানে আপনার 6টা বা তার বেশি পে স্লিপ সাবমিট করা হয়েছে। সেক্ষেত্রে হোম অফিস বলতে পারে যে এখন আমরা স্যাটিসফাইড যে তোমার ইনকাম আছে, অতএব এটাকে আমরা কনসিড করলাম এবং আমরা তোমাদেরকে ভিসা দিয়ে দেবো। এভাবে কিন্তু তারা রিভিউ করে ভিসা দিতে পারে। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে অ্যাসাইলামের ক্ষেত্রে তারা প্রায়শই তারা মেনটেন করে যায় আগেরটা। সম্প্রতিকালে যেমন আমার একটা কেসে তারা কিন্তু কনসিড করলো, এবং এটা এমন কেস ছিল যেখানে তারা ক্লায়েন্টকে মেনে নিয়েছিল, যে ক্লায়েন্টের যে ক্লেম, তার যে কনসার্ন, তার যেখানে ভয়, এই কারণে তার ভয় আছে, এটা কিন্তু তারা মেনে নিয়েছিল। মেনে নিয়েও তারা বলেছিল যে এই ভয়ের কারণ হলেও তোমার দেশ বড় দেশ, তুমি সেখানে
ইন্টারনালি রিলোকেট করতে পারো, তো তুমি দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুভ করে গিয়ে তুমি সেফ থাকতে পারো। তো আমরা এটাকে চ্যালেঞ্জ করে আমরা আমাদের ডকুমেন্ট সাবমিট করে হোম অফিসকে বলেছিলাম তুমি রিভিউ করো, কারণ তোমার নিজের যে কান্ট্রি পলিসি নোট সেখানেই বলে দিয়েছে যে কেউ যদি স্থাপিত করতে পারে যে তার এই সমস্যা আছে, তাহলে দেশের ভিতরে তার ইন্টারনালি রিলোকেট করার সুযোগ নাই, এটা আমরা মনে নেব। তো আমরা বলেছিলাম তুমি তো আমার নিজের পলিসি কেন ফলো করছো না। তখন তারা কিন্তু রিভিউ করে আমাদেরকে আর অ্যাপিল করে যেতে হয়নি, এই স্টেজে তারা কিন্তু রিভিউ করে আমাদেরকে আমাদের ক্লায়েন্টকে তারা ভিসা দিয়েছে, অ্যাসাইলাম দিয়েছে। সেই জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট যে আপনি ঠিকভাবে আপনার ডকুমেন্ট সাবমিট করেন। হোম অফিসের যেখানে যেখানে কনসার্ন, যে ব্যাপারে তারা প্রশ্ন তুলেছে, বিশেষ করে ক্রেডিবিলিটি ইস্যু আছে, সেই ক্রেডিবিলিটি ইস্যুগুলিকে আপনি আনসার করেন, আপনি দেখান যে হোম অফিস কেন রং। কারণ আপনি তখনই কিন্তু অ্যাপিলটা জিতবেন যখন কোর্টের সামনে স্থাপিত করতে পারবেন যে হোম অফিস তারা ভুল করেছে, তারা রং। তারা যদি কারেক্টই হয় তাহলে আপনি অ্যাপিল কেন জিতবেন, তাহলে তো অ্যাপিল আপনার হারার কথা। তো এটা কিন্তু মনে রাখতে হবে যে স্পেশালি অ্যাসাইলামের ক্ষেত্রে কিন্তু ক্রেডিবিলিটিটা একটা বড় ইস্যু, ক্রেডিবিলিটি কিন্তু আপনাকে অ্যাড্রেস করতে হবে। আসলে এখন আমরা প্রিপারেশন নিয়ে কিছু কথা বলি। অ্যাপিলের ক্ষেত্রে প্রিপারেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। প্রথমত মনে রাখতে হবে যে আপনি যে অ্যাপিল করলেন সেই অ্যাপিলে কী কারণে আপনার অ্যাপিলটা আপনি হারলেন সেটা মনে রাখতে হবে, এবং সেটাকে আপনি কাউন্টার দেওয়ার জন্যে আপনার কি বিষয় আছে। একটা তো অবশ্যই আপনি আপনার স্টেটমেন্ট দেবেন, আপনার স্টেটমেন্টে আপনি নিজের ঘটনাগুলো তো বর্ণনা করবেনই। হোম অফিস যে কারণে আপনার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন তুলেছে সেই পয়েন্টগুলি, প্রত্যেকটা পয়েন্টগুলি প্যারাগ্রাফ ধরে আপনি ক্রেডিবিলিটি পয়েন্টটা আপনি শিখুন। যেমন ধরুন এত অ্যাসাইলামের ক্ষেত্রে বলেছে যে তুমি তো 5 বছর ধরে এদেশে ছিলে, তো আগে কেন অ্যাসাইলাম ক্লেম করনি, তুমি ক্লেম করছো লেট। এই যে লেট ক্লেম, এটা কিন্তু একটা খুব বড় একটা ইস্যু হতে পারে। এটার কারণে আপনি কিন্তু আপনার অ্যাপিলটা হারতেও পারেন, কারণ একটা রিকোয়ারমেন্ট আছে যে আপনি যতটা তাড়াতাড়ি সম্ভব আপনি অ্যাসাইলাম ক্লেম করুন। সেখানে প্রশ্ন হতে পারে 5 বছর কেন আপনার লাগলো অ্যাসাইলাম ক্লেম করতে। কিংবা তারা বলতে পারে তুমি তো তখনই অ্যাসাইলাম ক্লেম করেছো যখন তোমাকে আমরা অবৈধভাবে একটা রেস্টুরেন্টে কাজ করার সময় তোমাকে ধরা হয়েছে। তো এটা কিন্তু একটা বড় ক্রেডিবিলিটি পয়েন্ট, এইটার গ্রাউন্ডেই কিন্তু আপনার অ্যাপিলটা নাকচ হতে পারে। এই জন্যে খুব যত্ন নিয়ে এটার একটা ব্যাখ্যা দিতে চেষ্টা করবেন যে আসলে কেন আপনি একটা ওই রেস্টুরেন্টে কাজ করতে পাওয়া গেল এবং কেন আপনি দেরি করে এই অ্যাসাইলামটা ক্লেম করেন। এটা হতে পারে। আবার যদি এটা একটা অ্যাসাইলাম না হয়ে যদি একটা হিউম্যান রাইটসের ব্যাপার হয়, সেখানেও কিন্তু বলতে পারে যে তুমি আর তোমার ওয়াইফ তারা যে একসাথে তোমরা যে 3 বছর ধরে আসো, তুমি তো তেমন প্রমাণ দেখাতে পারোনি, তুমি তো তোমার নামে, তোমার পার্টনারের নামে চিঠি আছে, তোমার নামে তো বলতে গেলে কোনো চিঠি নাই। এটাও কিন্তু আপনাকে ব্যাখ্যা দিতে হয়, বলতে হবে কেন আপনার নাম চিঠি। হতে পারে আপনি যেহেতু এদেশে অবৈধভাবে আসেন, ফলে আপনার নামে কোনো বিল, কোনো ইউটিলিটি বিল বা অন্য কোনো ডকুমেন্ট হয়তো আনা সম্ভব হয়নি, কেউ হয়তো আপনার নামে কোনো বিল, কোনো অ্যাকাউন্ট খুলতে চায়নি, এটাও কারণ হতে পারে। তো কারণটা কিন্তু আপনাকে ব্যাখ্যা করে আপনাকে দিতে হবে। যে ক্রেডিবিলিটি পয়েন্টগুলো আপনি অ্যাড্রেস করবেন। এরপরে আপনি দেখবেন আপনার কেসে কোনো সাক্ষ্য আপনি দিতে পারেন কিনা। এসব ক্ষেত্রে অ্যাসাইলাম যদি হয় তো মনে রাখবেন, আপনি যদি অরিজিনাল কেসে কারো কাছ থেকে সাপোর্টিং লেটার নেন, এমন কারো কাছ থেকে আপনি সাপোর্টিং লেটার নেবেন যে প্রয়োজন হলে আপনার জন্য কোর্টে যাবে, যিনি প্রয়োজন হলে আপনার জন্য কোর্টে যাবে না, তার কাছ থেকে সাপোর্টিং লেটার নিয়ে আপনার কী লাভ। আপনি হয়তো একজনের কাছ থেকে আনলেন, তিনি হয়তো আপনার দলের যুক্তরাজ্যে আপনার দলের সেক্রেটারি, তিনি হয়তো খুব সুন্দর করে লিখে দিলেন যে আপনি আমার দলে, আপনি তার দলের বিশাল এক কর্মী, আপনি হ্যান করেছেন ত্যান করেছেন। কিন্তু উনি যখন আপনি বিপদে পড়লেন, যখন হোম অফিস বলছে আমি বিশ্বাস করি না তুমি এই দলের সাথে তোমার সম্পৃক্ততা আছেও, তখন আপনার সেই সেক্রেটারি কিন্তু কোর্টে গেল না, তাহলে তার ওই চিঠির কিন্তু গুরুত্ব থাকে না। এই জন্যে তার কাছ থেকে সাপোর্টিং লেটার আগে তাকে কাছ থেকে আপনি পরিষ্কার করে নেবেন, আচ্ছা ভাইয়া আমার যদি কোর্টে যাওয়া লাগে আপনি কি যাবেন আমার সাথে কোর্টে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, যারা সাপোর্টিং লেটার দিচ্ছে তারা যেন কোর্টে হাজির হয়। এখন কিন্তু সম্ভব যে কোর্টে সরাসরি না গিয়ে আপনার এই সাক্ষী কিন্তু বাসায় বসে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কিন্তু উনি সাক্ষ্যটা দিতে পারেন। আমাদের প্রচুর সম্প্রতিকালে আমরা একজন সাক্ষীকে অস্ট্রেলিয়া থেকে আমরা অনলাইনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তাকে কিন্তু সাক্ষ্য আমরা গ্রহণ করলাম এবং সেই অ্যাপিলটাও কিন্তু গ্রান্ট হয়ে গেছে। তো এই জন্যে আজকের সাক্ষী কোর্টে যেতে পারছে না, এটা কিন্তু কোনো অজুহাত নয়। আগে থেকে জানলে আপনার উকিল
উকিল অবশ্যই কোর্টকে জানাবে। কোর্টকে জানালে কোর্ট হয়তো আপনার জন্যে এই যেটাকে আমরা বলি ক্লাউড যে আছে প্ল্যাটফর্ম, সেটার মাধ্যমে কিন্তু আপনার সাক্ষী দিতে পারবে, সে কোর্টে যেতে না পারলেও। তো এই তো গেল। এসে আপনার সাপোর্টিং ডকুমেন্ট। দেখুন, এই সাপোর্টিং ডকুমেন্টের ব্যাপারে অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু মোটেই সচেতন নই। আপনি দেখেন কি কারণে তারা আপনার অ্যাপ্লিকেশন নাকচ করলো। ধরুন একটা সিম্পল হিউম্যান রাইটসের ক্ষেত্রে যেখানে ইনকামটা একটা ইস্যু, আপনাকে বলছে যে তুমি কিন্তু দেখাওনি যে তুমি যথাযথ তোমার ইনকাম আছে, সেক্ষেত্রে আপনি কিন্তু ইনকামটা আমার দেখালেন না। ওই যে আগে বললাম, দেখা গেছে 5টা মাসের ব্যাংক স্টেটমেন্ট দিয়েছেন, 1 মাসে দিলেন না, পে স্লিপ দিয়েছেন 4-6টা দিলেন না, সেক্ষেত্রে আপনি ওইগুলি মিসিং ডকুমেন্টগুলি কিন্তু আপনাকে দিতে হবে। এরপরে হচ্ছে আপনার যে প্রস্তুতি নেবেন, যে আপনি যে স্টেটমেন্ট নেবেন, কীভাবে হবে আপনার স্টেটমেন্ট। আমি আমাদের কমিউনিটির ভিতরে অনেকের ভিতরে একটা প্রবণতা দেখি, যেটা অত্যন্ত দুঃখজনক। সেটা হচ্ছে যে আমি সলিসিটরের কাছে গিয়েছি, ব্যারিস্টারের কাছে গিয়েছি, কিছু পয়সা দিয়েছি, তারাই সব কিছু করবে, আমি গিয়ে কেন মাথা ঘামাবো? না, কেসটা আপনারই খরচটা বেশি। একজন সলিসিটর, একজন ব্যারিস্টার হাজার কেস থাকবে, অত আপনার তো খালি একটাই কেস। আপনি নিজের কেসে যদি আপনি সময় দিতে না পারেন, তাই কী করে একজন আশা করেন একটা ব্যারিস্টার 500 কেস 1000 কেসের ভিতর থেকে বেছে করে আপনার কেসের জন্যই তিনি সময় দেবেন? তাই যদি করতে হয়, তাহলে আপনি একটা ব্যারিস্টার বা কেসরকে হায়ার করে বলবেন, আগামী 1 মাস আপনি আগামী 1 বছর আপনি কোনো ক্লায়েন্ট নেবেন না, আমি আপনাকে 1 লাখ পাউন্ড দেবো, আপনি সমস্ত কেস বাদ দিয়ে কিন্তু আমার কেস নিয়ে করবেন। সেটা কি সম্ভব? এই জন্য আপনি যতটা সময় দিতে পারবেন আপনার কেসের জন্য, কোনো ব্যারিস্টার কোনো সলিসিটর এভাবে দিতে পারবে না। ফলে আপনাকে কোঅপারেট করতে হবে। আপনার ব্যারিস্টার বা সলিসিটরের সাথে আপনি নিয়মিত দেখা করবেন। যখন তারা আপনাকে দেখা করার জন্য আসতে বলে, তখন সেগুলি রাখেন। কিছু স্যাক্রিফাইস করেন। আমি প্রায় দেখি, যখন আমরা অনেককে আসতে বলি, না আমি তো বুধবার আসতে পারবো না, বুধবার আমাকে অফ পাবে না, সরি ফ্রাইডে কী করে আসবো, ফ্রাইডে তো বিজি ডে, আসতে পারবো না। আচ্ছা, না এটা ফোনে আলাপ করা যায় না, মানে এইভাবে একটা অজুহাত। অর্থাৎ কেসটা কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট। আপনি আসেন, কথা বলেন আপনার লয়ারের সাথে। আমরা মনে করি আমাদের কমিউনিটিতে, বাঙালি কমিউনিটিতে যে সমস্ত লয়ার আছেন, তারা প্রত্যেকেই আপ্রাণ চেষ্টা করেন আমাদের ক্লায়েন্টের জন্যে চেষ্টা করতে। কেউ করেন না, কেউ আন্তরিক না, এরকম কোনো অভিযোগ কিন্তু আমি কখনো আমাদের কমিউনিটির বাঙালি লয়ারদেরকে শুনিনি। আমরা শুনেছি তারা সবাই আপ্রাণ চেষ্টা করেন। কোনো সময় তারা কয়েক মাইল এক্সট্রা গিয়ে হলেও তারা নিজেদের কমিউনিটির লোকদেরকে সাহায্য করার চেষ্টা করে। এই জন্য অনেক সময় নিজেরা কিন্তু বিপদেও পড়েন। কিন্তু আমি যেটা বললাম, কেসটা আপনার, গরজ থাকবে আপনার। আপনি চেষ্টা করবেন বাড়ি গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, এবং তিনি যা আপনাকে করার জন্য বলেছেন সেগুলি আনেন। তারপরে আপনি দায়িত্ব ছেড়ে দেবেন না। এরপরে দেখুন, ওই যেমন স্টেটমেন্টের ব্যাপারে সেম কথা, আমার সাক্ষীরা আসতে পারবে না, সাক্ষীরা খুব বিজি, আপনি একটা কিছু লিখে দেন। এটা তো ইম্পসিবল। একজন লয়ার কি করে তার চেম্বারে বসে আপনার সাক্ষীকে না দেখে, তার সাথে কথা না বলে সেই সাক্ষীর স্টেটমেন্ট বানাবে? না একটা কিছু লিখে দেন, আমার সাক্ষী এটা মুখস্থ করতে পারবে। আবার এটা করবেন না, এটা আনইথিক্যাল, ইললিগাল, আনফেয়ার, ইললজিক্যাল। আপনি যদি কোনো সাক্ষীকে আনতে চান, সেই সাক্ষীকে হয় কোর্টে নিয়ে আসেন, কি বলে তারপরে লয়ের অফিসে নিয়ে আসেন, অথবা তাকে আপনি টিমের মাধ্যমে আপনি তাকে ভিডিও কনফারেন্সিং করে ফেস টু ফেস কথা বলতে দেন। কারণ কথা বলতে দিলে তার সাথে শুনে, আমি একজন সাক্ষীকে না দেখে আমি আন্দাজে কী লিখবো? সাক্ষীর সাথে কথা বলতে পারলে অনেক পয়েন্ট কিন্তু বেরিয়ে আসবে, যেটা কোনো লয়ারের পক্ষে আন্দাজে বসে লেখা সম্ভব নয়। আগেই বলেছি, এটা করা নয়, রুচিত নয়, করাটা ইললিগাল, করাটা আনফেয়ার, এটা প্রফেশনালি এটা কিন্তু একটা গ্রস মিসকন্ডাক্ট। যে আমি সাক্ষীকে দেখলাম না, কিন্তু বসে একটা সাক্ষ্য বানিয়ে ফেললাম, এটা কিন্তু সম্ভব না। এই জন্য আপনাদেরকে আন্তরিক হতে হবে, আপনাদেরকে কষ্ট করতে হবে, আপনাদেরকে যে দেখতে হবে যেতে হয়। এবং অনেক সময় আপনি বারে আলোচনা করবেন, এবং অবশ্যই আলোচনা করার সময় কেসের মেরিট। আমি দেখেছি অনেকেই কিন্তু কেস সম্পর্কে নেগেটিভ কমেন্ট শুনতে ভয় পান। না উকিল সাহেব এটা বলবেন না, এটা বললে মনে বড় দুঃখ পাই। আরে আপনার কেস যদি স্ট্রং না থাকে, তবে আপনাকে জানতে হবে কেসটা স্ট্রং নয়। কেন আপনার কেসটা স্ট্রং নয়? মনে রাখবেন, উকিল আর ডাক্তারের কিন্তু ব্যাপারে এক অবস্থা নয়। একজন ডাক্তার তার রোগীকে, একটা মরণাপন্ন রোগীকে, যে মৃত্যুর শয্যাশায়িত রোগীকেও কিন্তু আশ্বাস দেয়, যেন বলতে পারে না আপনার কি অসুখ হয়েছে, আপনি শিগগিরই ভালো হয়ে যাবেন, সাহস রাখুন। কিন্তু এই কথাটা কিন্তু
একজন উকিল তার মক্কেলকে বলতে পারে না, একজন যিনি ফাঁসিতে কাজটা ঝুঁকতে যাচ্ছে তাকে বলতে হবে না না কিচ্ছু হবে না, আপনি কদিন পরে এখান থেকে মুক্ত হবেন, বাইরে গিয়ে ইলেকশন করবেন, কোনো চিন্তা নাই। তাকে বলতে হবে আপনার কেসের যে অবস্থা, এই কেসের অবস্থাতে কিন্তু আপনার ফাঁসি বাঁচানো কঠিন হয়ে যাবে। এই জন্যে লয়ারদেরকে তাদেরকে আপনাকে অনেস্ট এভিডেন্স দিতে হবে এবং আপনাকেও কিন্তু অনেস্ট ওপিনিয়ন শুনতে প্রস্তুত থাকতে হবে। আমি অনেক সময় খেয়াল করে দেখেছি যে যখন বলা হয় যে আপনার কেসের এই অবস্থা, তখনই তারা মনে করে না আমি উকিল পাল্টাবো। সেই উকিলের কাছেই যাব যে উকিল আমাকে বলবে তোমার তো দারুণ কেস, তুমি তো জিতে যাবা। এরকম কেস বহুত করে দিয়েছি। এটা দিয়ে হয়তো আপনি মনে সান্ত্বনা পেতে পারেন, কিন্তু আমার মনে হয় একটা অন্ধ জগতে বাস না করে, একটা বোকার জগৎ, যেটা আমরা বলি ফুলস প্যারাডাইস, বোকার বেহেস্তে বাস না করে আপনি সত্যটাকে মোকাবেলা করতে চেষ্টা করেন এবং সত্যটা জানতে পারলে হয়তো আপনি হয়তো অল্টারনেটিভ বিকল্পের কথা ভাবতে পারেন যে আমার কি আছে বিকল্প, এই কেসটা তো আমি দেখতে পাচ্ছি এই কেসটাতে জেতার সম্ভাবনা আমার কম, এই কেসটাতে না জিতলে আমার আর কি কিছু করার আছে কিনা। তাহলে আগে থেকেই যদি আপনি এটা ভাবতে পারেন, কিংবা এই অ্যাসালাম কেসটা যদি আমি হেরে যাই তাহলে আমাকে ফ্রেশ ক্লেমে যেতে গেলে ফ্রেশ ক্লেমের জন্য এখন থেকেই মানসিক দিক দিয়ে বা অন্য দিক দিয়ে আমার প্রস্তুতি থাকা উচিত। তা না করে যখন আপনার কেসটা শেষ হয়ে গেল, আপনার আপার ট্রাইব্যুনাল থেকেও আপনি নিষ্পত্তি হয়ে গেল, তখন হ্যাঁ তাহলে এখন ফ্রেশ ক্লেম করবো, কী করে করবো না করবো, দেখছেন যে আপনি হয়তো জেনুইন, কিন্তু আপনি দেখছেন তখন ওই স্বল্প সময়ে আপনি এভিডেন্সও কিন্তু জোগাড় করতে পারছেন না। এই জন্যে সমস্ত ব্যাপারে আপনাকে ভাবতে হবে, প্ল্যান করতে হবে। আপনি আমাদের কমিউনিটিতে আমরা জানি সব আইনজীবী, যতজন আইনজীবী আমি জানি তারা খুব শক্তভাবে কেসগুলি করেন এবং অনেক আন্তরিকভাবে করেন, তাদের সাথে বসেন, কোঅপারেট করেন, আপনার লয়ারের অ্যাডভাইসটা মেনে চলেন এবং দেখবেন অনেক ক্ষেত্রে আপনার কামিয়াবি হবেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আবার দেখা হবে হয়তো সামনের সপ্তাহে। সে পর্যন্ত ভালো থাকেন।